আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইরা, কৃষিবিদ, কৃষক এবং জাতীয় নাগরিক পার্টির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ, আমাদের কৃষি উইংয়ের সম্মানিত সমন্বয়কারী, শ্রমিক উইংয়ের সম্মানিত সমন্বয়কারী মহোদয়, সাথে সাথে আপনারা যারা এখন দেখছেন, পরে দেখবেন বাংলাদেশের প্রিয় ভাই এবং বোনেরা, আজকে আমাদের কৃষি সংকটের জায়গা থেকে আমরা একটি প্রোগ্রাম হাতে নিয়েছি। এই জায়গা থেকে আমরা মনে করি আমাদের কৃষি হল জাতীয় নিরাপত্তার একটি অংশ। আমরা জাতীয় নিরাপত্তা বলতে বুঝি শুধু কিছু মিসাইল অথবা হাতে কিছু অস্ত্র, এটাই আমরা জাতীয় নিরাপত্তা বলতে বুঝি। আপনি চিন্তা করেন, যদি বাংলাদেশের খাদ্য সংকট হয় অথবা কৃষি ব্যবস্থা অস্থিতিশীল হয়, যেটা একটু আগে সভাপতি বলেছিলেন যে অনেক কৃষক যারা হলো ঢাকায় পাড়ি জমায় এবং অনেকে হলো মাদকের সাথে জড়িত হয়ে যায়, অনেকে অস্ত্র হাতে তুলে নেয়। অর্থাৎ আপনার যে জায়গায় মানুষের প্লেসমেন্ট থাকে, সেই প্লেসমেন্ট থেকে যদি সরে যায়, তখন যারা কর্মসংস্থানের মধ্যে আছে তারা সমাজের বিভিন্ন কাজের মধ্যে জড়িয়ে পড়ে। আর অন্যদিকে আমরা যারা কনজিউমার, অর্থাৎ কৃষি ব্যবস্থার ধান, মাছ, আলু, পেঁয়াজ, এই মানুষগুলো যারা আমরা আছি, যদি পেটে ভাত না পড়ে তখন আমরা উশৃঙ্খল হয়ে উঠি। এই যে 24-এ একটি গণ অভ্যুত্থান হয়েছিল, এই গণ অভ্যুত্থানে যারা শহীদ বৃন্দের যে তালিকা, সেটা যদি আপনারা লক্ষ্য করবেন, এখানে বড় একটা অংশ জুড়ে আছে শ্রমজীবী মানুষ, কৃষক মানুষ, যাদের অন্যতম একটি লড়াই ছিল যে বাংলাদেশের যে অর্থনৈতিক কাঠামো, সেই কাঠামোর মধ্যে তাদের সংযোজন না হওয়া। ফলত তারা রাজপথে নেমে এসেছিল যে খাদ্য, অন্ন, বাসস্থান এবং বাংলাদেশে তার জীবন জীবিকার যে মৌলিক কষ্ট আছে, সেখানে যে বৈষম্য হচ্ছে, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে নেমে এসেছিল। তাহলে আমাদের পুরো বাংলাদেশের যখন আমরা জাতীয় নিরাপত্তা দেখব, সেখানে জাতীয় নিরাপত্তা বড় একটি অংশ জুড়ে এই কৃষি ব্যবস্থা রয়েছে এবং এই কৃষি ব্যবস্থা অন্যতম প্রধান যেটা বাংলাদেশের মানুষের উৎস খাদ্যমূলের, এটার মধ্যে বড় একটি অংশ জুড়ে আছে, যেটা হলো আমাদের রাইস ইন্ডাস্ট্রি বা ধান বা চাল, যেটাকে আমরা ভাত বানিয়ে খাই। আমরা এই গ্রাম বাংলার দাদি মাসিপিটিরা আমাদের এই চাল থেকে কিন্তু পিঠা বানিয়ে আমাদের গ্রাম বাংলার আবহমান যে কালচার আছে, সেটাকে আমরা ঐতিহ্য ধরে রাখি। তো ফলত আমাদের পুরো জীবন চক্রের যে বাংলাদেশের মানুষের আছে, এটাতে বড় একটা অংশ জুড়ে যেহেতু কৃষি ব্যবস্থা রয়েছে এবং সেই কৃষি ব্যবস্থা থেকে চিন্তা করে কিন্তু মাওলানা ভাসানী তার দলের একটি মার্কা রেখেছিলেন, বলেন ধানের শীষ। অবশ্যই সেই মার্কা চুরি হয়ে গিয়েছিল, মাওলানা ভাসানী এখন আছেন, নাম আছে, মার্কাটা চুরি হয়ে গিয়েছে। মাওলানা ভাসানী হল কৃষক নির্ভর একটি রাজনীতি বাংলাদেশে সূচনা করেছিলেন। যদি মাওলানা ভাসানী সে মার্কাটা ওনার কাছে থাকতো, তাহলে আজকে ধান মার্কা হলো পানির নিচে তলিয়ে যেত না। এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি যে বাংলাদেশের হাওড়ে যদি ধান, এটা কই চলে গেছে, তাহলে পানির নিচে তলিয়ে গিয়েছে। অবশ্যই হলো ধান মার্কা ক্ষমতায় আছে, কিন্তু বাস্তব যে ধান, সেটা হলো পানির নিচে এখন আছে, যেখানে হলো কৃষকরা সারাদিন হাহাকার করে। আমাদের যে ধানটা হয়ে গিয়েছে এখন ব্যবহারের একটি অস্ত্র। যে ধানটা আমরা রক্ষা করার কথা, সেই ধানের মার্কা বগুড়া থেকে ছেড়ে হলো গুলশানে চলে এসেছে। ফলত এখন প্রায়োগিক অর্থে ব্যবসায়ী যারা রয়েছে, সিন্ডিকেট যারা রয়েছে, এই ধান কেন্দ্রিক তাদেরকে হলো সংযোজন করা এবং তাদেরকে পুনর্বাসন করাই দায়িত্বের জায়গা প্রধানমন্ত্রী। অথচ বগুড়ার যে সন্তান জিয়াউর রহমান থেকে বাংলাদেশের রাজনীতি দিকপাল জগতের আনুষ্ঠানিক সূচনা করেছিলেন, সেই বগুড়াকে কিন্তু ছেড়ে চলে গিয়েছেন। অর্থাৎ গ্রাম বাংলা ভালো লাগে না, এখন গুলশানের যারা ব্যবসায়ী, যাদের কাছে টাকা আছে, সিন্ডিকেট টাকা আছে, হাওয়া ভবনে যাদের সাথে যোগাযোগ ছিল, তাদের কাছে আজকে ধান চলে গিয়েছে। এটা হলো বর্তমান আমাদের হলো রাজনীতি। তবে অর্থনৈতিক কাঠামোর যদি দিকে আমরা তাকাই, আমাদের বাজেটে প্রায় 11 থেকে 12% হলো এই কৃষি সেক্টরের সাথে জড়িত। ফলত আগামী যে বাজেটটা আসতেছে, সেই বাজেটে শুধু একটি কার্ড হাতে ধরিয়ে দিলেই হবে না। সেই কার্ডের অ্যাক্সেসিবিলিটি, একটা কৃষক তার কার্ডের কতটুকু সরকার জায়গাতে অ্যাক্সেস করতে পারে, সেই সুযোগটা আমাদের সৃষ্টি করতে হবে। আগে হলো শেখ হাসিনা বিক্রি করেছিল স্মার্ট কার্ড এবং সেটা দিয়ে লক্ষ লক্ষ কোটি টাকা হাতিয়ে নিয়ে গিয়েছিল।
নগদ থেকে শুরু করে A2I যে প্রজেক্টগুলো ছিল সেগুলাতে। তো এখন হলো নতুন প্রজেক্ট এসেছে, খালের প্রজেক্ট, ফার্মার্স কার্ড, হেলথ কার্ড, অনেকগুলো কার্ড বাংলাদেশে এসেছে। তো আমরাও একটা নতুন কার্ড সূচনা করতেছি, সেটা হলো লাল কার্ড। এটা হলো পরবর্তীতে এই কার্ডগুলো যখন ব্যর্থ হবে আমরা লাল কার্ডটা সূচনা করবো মাঠের মধ্যে। কর্মসংস্থানের জায়গা যদি দেখি, সেখানে প্রায় 35% বাংলাদেশের মানুষ কৃষি খাতে নিয়োজিত আছে। ফলত এই সেক্টরটা যদি আনস্টেবল হয় বা অস্থিতিশীল হয়, তখন কিন্তু বাংলাদেশের ইকোনমিতে যেভাবে হলো ডিরেক্ট এটাতে এফেক্টেড হবে বা ক্ষতিগ্রস্ত হবে, তেমনি ভাবে কর্মসংস্থানে বড় একটি ধাক্কা নেমে আসবে। তাহলে আমরা যদি সেক্টর ভিত্তিক কথা বলি, রেমিটেন্স একটা আমাদের সেক্টর আছে, এটা হলো গালফ কান্ট্রিজ যেগুলো আছে সেগুলো তো অলরেডি ধাক্কা আমাদের পড়ে গেছে। সেখানে হলো প্রতিদিনই হলো বোমা পড়ার কারণে সেখানে একটা আনস্টেবল সিচুয়েশন শুরু হয়েছে। দ্বিতীয়ত যে বিষয় হলো গার্মেন্টস খাত। গার্মেন্টস খাতও সেখানে একটা অস্থিতিশীল। অনেক ব্যবসায়ী ফোন দিয়ে বলে যে আমরা বিদ্যুতের লাইন পাচ্ছি না, গ্যাসের লাইন পাচ্ছি না, যে আশা ভরসা করে গুলশান অফিসে টাকাগুলো রেখে এসেছিলাম, ইনভেস্টমেন্ট করে লস হয়ে গিয়েছে। তো তারপরে আমাদের যে কৃষি খাত আছে, কৃষি খাতের যদি এই অব্যবস্থাপনার মধ্য দিয়ে আমরা যাই, তাহলে ভবিষ্যতে যদি আমাদের ফুড ক্রাইসিস হয়, সেটা সরকার কিভাবে ট্যাকল দেবে, আমরা বলে বড় বড় কথা না শুনে সেটা হলো অ্যাকশন প্ল্যানিং সরকারের কাছে চাচ্ছি। দ্বিতীয়ত যে বিষয়টা, সরকার থেকে অনেকগুলো প্রস্তাবনা নেওয়া হয়েছে। রিসেন্টলি একটি প্রস্তাব এসেছে, সেটা হলো পদ্মা ব্যারেজ, অর্থাৎ হলো তিস্তা প্রকল্প, যেটার মধ্যে বড় একটি জায়গা জুড়ে রয়েছে এই কৃষি খাত, যাতে হলো আমরা ব্যবস্থাপনা করতে পারি, কৃষকদেরকে এই সেচের আওতায় নিয়ে আসতে পারি। সে বিষয়ে সরকার একটি যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছে এবং সেটার যে টাকা, সেটা সংস্থাপনের জায়গা থেকে সরকার বলেছে এটা ওন ফান্ডে হলো আমরা করব। তো সেখানে অনেক ইকোনমিস্ট থেকে শুরু করে যারা অ্যানথ্রোপোলজি এবং জিওপলিটিক্সের বিশেষজ্ঞবিদ রয়েছেন, তারা প্রশ্ন উঠিয়েছেন যে আপনি একটি জায়গা হলো সেচ প্রকল্প বানালেন, কিন্তু এটার পানি ব্যবস্থা থেকে শুরু করে যার কাছে নাটাই, তাদের সাথে যদি আপনি একটি চুক্তিতে না যেতে পারেন, সাউথ এশিয়ান যদি ওয়াটার ম্যানেজমেন্ট সিকিউরিটির জায়গা যদি আমরা কনক্রিট জায়গা না যেতে পারি, সাউথ এশিয়ান স্টেবিলিটি জায়গা যদি আমরা না যেতে পারি, তাহলে তিস্তা ব্যারেজ এই 50,000 কোটি টাকাকে জলে বলা হবে নাকি, সেটা হলো তারা প্রশ্ন রেখে গিয়েছেন। তো প্রশ্নটা কিছু কিছু জায়গায় একটা উদাহরণ দিচ্ছি। ফিরোজ আহমেদ গণসংহতির উনি অন্যতম রাজনৈতিক কাউন্সিলের সদস্য এবং প্রতিনিয়ত উনি এনভায়রনমেন্ট থেকে শুরু করে পলিটিক্যাল ডেপথ ইনসাইট গুলো উনি নিয়ে আসেন। তো ওনারই দলের একজন নেতা কিন্তু প্ল্যানিং মিনিস্ট্রির প্রতিমন্ত্রী হিসাবে আছেন, অর্থাৎ ওনারই দলের একজন হলো এই ধরনের পরিকল্পনা গুলো করে, আবার এই দল থেকে উনি ব্যাখ্যা গুলো দিয়ে দিচ্ছেন। তো তাদেরই প্ল্যান, তাদেরই ব্যাখ্যা আমরা একটু বিশ্লেষণ করি। তো সেই জায়গা থেকে তিস্তা যে প্রকল্প হচ্ছে, আমরা মনে করি যে সাউথ এশিয়ান স্টেবিলিটি দিকে সরকার নজর দেওয়া উচিত। জিয়াউর রহমান যে সার্ক গঠন করেছিলেন, ইকোনমিক, কালচারাল এবং আমাদের পলিটিক্যাল যে স্টেবিলিটির জায়গাটার কথা কাজ করার কথা ছিল, সেই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি না। রিসেন্টলি হলো আমাদের সাউথ এশিয়ান যে ডেভেলপমেন্টটা হয়েছে, সেটা হলো পশ্চিমবঙ্গে বিজেপি সরকার এসেছে। ফলত আমাদের এখানে আমাদের ফুড যে সিকিউরিটি, সেটা কিন্তু আমরা ইন্ডিয়ার উপরে অনেকটুকু ডিপেন্ড করে থাকি। সেখানে তারা নতুন করে কাঁটাতারের নির্মাণের ঘোষণা দিয়েছে এবং পশ্চিমবঙ্গ থেকে শুরু করে আসাম সর্ব জায়গায় গতকাল শুভেন্দু অধিকার সেই মুখ খুলে বলেই ফেলেছে যে আমরা অসমিয়া যে মডেল আছে, অর্থাৎ অসমিয়া যে পরিষদ আছে, যারা ঘাট ধরে ধরে মুসলমান পরিচয় হলো তাদেরকে তাদের জায়গা, ভিটে, মাটি সবকিছু থেকে উচ্ছেদ করেছিল, সেই মডেল নাকি পশ্চিমবঙ্গে তারা একই সাথে ইমপ্লিমেন্টেশনের জায়গায় যাবে। তা আমাদের এই সাউথ এশিয়ান রিজনে যদি আমরা এই জায়গাগুলোতে সরকার, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন, দুজন ব্যক্তিকে ব্যর্থতার দিকে আমরা যেতে দেখতে পাচ্ছি, অর্থাৎ দুইজনেই কার্যকরী উদ্যোগ নিচ্ছেন না। সেখানে হলো সরকারের যিনি ফরেন মিনিস্টার উপদেষ্টা রয়েছেন হুমায়ুন রশিদ, উনি বলেছেন যে দিল্লির কাছে ঢাকা হলো মাথা নত করবে না এবং কাঁটাতারকে হলো ঢাকা ভয় পায় না। কিন্তু আমরা সরকার থেকে একটা অ্যাকশন প্ল্যান চাচ্ছি, যেটার মধ্য দিয়ে আমাদের সাউথ এশিয়ান যে রিজিয়নটা আছে, সেখানে হলো কৃষকের বস্তুবিটা থেকে শুরু করে পুরো একটি আমরা ফুড সিকিউরিটি গড়ে তুলবো। ইতিমধ্যে এখানে একজন এক্সপার্ট আছেন, উনি বলেছেন যে আমাদের কিন্তু আমরা ফুড সিকিউরিটি রেড জোনে রয়েছে। আপনি দেখেন যে দীর্ঘদিন ধরে রাশিয়া এবং ইউক্রেনের যে যুদ্ধটা যাচ্ছে,
সেখানে কিন্তু আমাদের পুরো ওয়ার্ল্ডের ফুড যে লাইন আপটা রয়েছে, সাপ্লাই চেইন, সেটাতে অনেক ডিসরাপশন হয়েছে। সাথে সাথে কিন্তু ইউক্রেন নিজের সক্ষমতার জায়গায় টিকে আছে কিন্তু তার ফুড সেফটির কারণে, এবং ইরানও দীর্ঘদিন যে স্যাংশন গুলো আছে সেখানেও কিন্তু তার ফুড সিকিউরিটির ক্ষেত্রে অনেকটুকু নিজের থেকে দিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছিলাম যখন সেই ইসরায়েল রাষ্ট্রের প্যালেস্টাইনে উচ্ছেদ করে নিজেদের এই পাহাড়ের মধ্যে একটি রাষ্ট্র বানিয়েছিল, তারাও কিন্তু ফুড সিকিউরিটির দিকে নজর দিয়েছিল। তারা ন্যানো টেকনোলজিগুলা এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রিতে নিয়ে এসেছিল, এবং তারা পাহাড়ের মধ্যে হলো দিব্যি সবজি চাষ থেকে ধান চাষ সবকিছু তারা করে থাকে। কিন্তু আল্লাহর এক অবারিত দান, বাংলাদেশের এই যে মাটি রয়েছে, এত সুন্দর একটা ভূমি, প্লেন ভূমি, সেটাতে হলো সবকিছু প্রকৃতি আমাদেরকে দিয়ে দেওয়ার পরও আমরা হলো এগুলো নষ্টের হলো কারিগর হয়ে প্রতিনিয়ত একটি ধ্বংসলীলা যজ্ঞে আমরা মেতে উঠেছি। তো সেই জায়গায় আমরা মনে করবো সরকার থেকে সুনির্দিষ্ট অ্যাকশন প্ল্যান আসবে, এবং এই যে ক্লাইমেট চেঞ্জের কারণে কৃষকরা হয়তো বুঝে না যে জলবায়ু পরিস্থিতির কারণে তারা কতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে জলবায়ু ক্ষতিগ্রস্তে আপনি যদি জাতিসংঘে গিয়ে বলেন যে আমি জলবায়ু ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমাকে হলো এতটুকু টাকা হলো আপনি আমাকে ক্ষতিপূরণ দিতে হবে, এই ক্ষতিপূরণটা নিয়ে এসে আপনার পকেটে ঢুকালে হবে না। এই ক্ষতিপূরণের টাকা প্রান্তিক যারা কৃষক তারা মূলত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের যে ক্লাইমেট বর্তমান পরিস্থিতি, এনভায়রনমেন্টের জায়গা থেকে এটা অনেকটুকু পরিবর্তিত হয়ে গিয়েছে, যার কারণে আজকে হাওড়ে ধান হলো এখন পানির নিচে আছে। সেটা যদি আমরা ক্লাইমেট চেঞ্জ আমরা ট্যাকল করতে না পারি, তাহলে আমাদের এই পরিস্থিতি ভবিষ্যতে আরো বড় আকারে আমাদের সামনে চলে আসবে। কোস্টাল এরিয়াতে আপনি যান, সেখানেও একই পরিস্থিতি, যে লবণাক্ত যে পানি এটা হলো উপরের দিকে উঠে শুরু করেছে, সেখানে হলো যারা কৃষক তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। বরিশাল অঞ্চলেও তারা একইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে রাজশাহী অঞ্চল জুড়ে যে জায়গাটা আছে, সেখানে যদি আমরা এগ্রিকালচারাল হাব বানাতে পারি, ন্যানো টেকনোলজির মাধ্যমে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন গুলা করতে পারি, সরকার সেদিকে নজর দেবে বলে আশা করি। ইতিমধ্যে আরেকটা জিনিস আমরা শুনেছি, সরকারের যে সোশ্যাল সেফটি নিডস সেটা প্রান্তিক কৃষকদের কাছে কতটুকু পৌঁছে, সেই ক্ষেত্রে আমরা সন্দিহান রয়েছি। সরকার কিন্তু সোশ্যাল সেফটি নিডস যে কার্ডগুলো দিচ্ছে সেখানেও কারসাজি করছে। যেখানে হলো তার বরাদ্দটা হলো সোশ্যাল সেফটি নিডস হওয়ার কথা ছিল, সেখানে প্রায় 17,000 কোটি টাকার বরাদ্দ হলো এডিবি থেকে কাটতেছে। বার্ষিক উন্নয়ন বরাদ্দ যে কর্মসূচি রয়েছে, অর্থাৎ ডেভেলপমেন্ট কর্মসূচি হলো আপনি ভোট ব্যাংক বাড়ানোর জন্য হলো সোশ্যাল সেফটি নিডস নিয়ে যাচ্ছেন। ফলত আমাদের অনেকগুলো উন্নয়ন প্রকল্প হলো বন্ধ হয়ে যাবে। যদি উন্নয়ন প্রকল্পগুলো বন্ধ হয়, তাহলে অবকাঠামোর জায়গায় যদি আমরা সংকটের জায়গায় পড়ে যাই, তাহলে এই সোশ্যাল সেফটি নিডস অনেক জায়গায় হলো কাজে লাগবে না। এই জন্য সরকার যে ব্যবস্থাগুলো নিচ্ছে, সেগুলোকে আমরা মনে করি এগুলো একটা পিআর ক্যাম্পেইন বা স্ট্যান্ড প্রজেক্টে নিচ্ছে। যদি এগুলো সরকার করতে পারে ভালো করে, তাহলে দেশের একটা ডেভেলপমেন্টের জায়গা আসবে। কিন্তু এই পর্যন্ত আমরা সরকার থেকে এই ধরনের কোনো উদ্যোগ গ্রহণ করতে দেখিনি। আমাদের আরেকটি বিষয় হলো, যেটা সরকার তুষার বলেছিলেন, মধ্যস্বত্বভোগী একজন কৃষকের এই ব্যবস্থা করে দিতে হবে। ইউনিয়ন ভিত্তিক হলো গুদামঘর ব্যবস্থা চালু করতে হবে। সেই গুদামঘর হলো কৃষক ডিরেক্টলি আসে যাতে তার ধানটা বিক্রয় করতে পারে, সরকারকে এই ফেসিলিটেশনের জায়গা দিতে হবে। আমরা দেখেছিলাম সরকার হলো প্রাইভেট সেক্টরে হলো এই গুদামঘর গুলা ছেড়ে দিয়েছে। অর্থাৎ কৃষক যখন তার ধান বিক্রি করার কথা, সেই সময় সরকার না কিনে এটা পরবর্তীতে হলো সরকার ক্রয় করে থাকে। ইতিমধ্যেই কৃষকের অনেক ফসল নষ্ট হয়ে যায়, যার কারণে তার যে ন্যায্য মূল্য, সে ন্যায্য মূল্যটা সে পায় না। প্রান্তিক লেভেলে যারা কৃষক রয়েছেন, তাদের সেই অবকাঠামো এবং পরিবহন খাতের ব্যবস্থা না থাকার কারণে তারা অনেক সংকটের মুখে পতিত হয়। এবং আমরা দেখতে পাচ্ছি সরকারের এই কৃষি ব্যবস্থার সাথে সম্পর্কিত যে উন্নয়ন প্রকল্পগুলো রয়েছে, সেগুলোর মধ্যে আমরা ব্যর্থ দেখতে পাচ্ছি। কয়েকদিন আগে পাহাড় ঘুরে আসলাম। পাহাড়ে যারা পাহাড়ের আদিবাসী, তাদের জন্য রেশনিং ব্যবস্থা চালু আছে। একজন পাহাড়ি সম্প্রদায়ের লোকের সাথে আমি কথা বললাম, আপনার যে রেশন ব্যবস্থা পান, এটা তো আপনি দিব্যি হলে 1 মাস হলে আপনার ফুড স্ট্যাম্পে চলে যাওয়ার কথা। বলেছে তাদেরকে যে চালটা দেওয়া হয় এটা খুবই নিম্নমানের চাল। বললাম এটা কেন? বললো এখানে যে এমপি আছে, পার্বত্য চট্টগ্রাম যে উন্নয়ন বোর্ড আছে, তারা হলো এখান থেকে বড় অংশের একটা টাকা নেবে। ফলত সরকার থেকে যে বাজেট আসে, সেই বাজেটটা প্রান্তিক লেভেল পর্যন্ত হলো যায় না।
এটা শুধু এখানে না, পৃথিবীর অন্যতম একটা আশ্চর্যজনক জায়গা হলো জেল। জেলে যখন ছিলাম তখনও আমাদের যে ফুড সেফটি ছিল, আপনার এত শতাংশ হলো আপনাকে মাংস দেওয়া হবে, সবজি দেওয়া হবে, এই বাটপাড়ার দলগুলো ওইখান থেকে চুরি করতো। এবার বুঝেন আমাদের ফুড সেফটি কোথায় আছে। আমাদের যখন আমি প্রথম দিন জেলে গেলাম, আমাদেরকে যে খাদ্য দেওয়া হয়েছিল সেই খাদ্যের মধ্যে হলো পোকা ছিল, যেটার কারণ হলো আমি একদিন খাইতে পারি না। এটা হলো প্রত্যেকে এই সাফারিংসের মধ্য দিয়ে যায়। আমরা যদি কৃষকদেরকে বাঁচাতে চাই, এই ক্লাইমেট চেঞ্জিং এর কারণে বাংলাদেশের সবকিছু ফেরত নিয়ে আসতে চাই, সরকার থেকে আমরা যথোপযুক্ত একটা অ্যাকশন প্ল্যান চাই, যে অ্যাকশন প্ল্যানটা সাউথ এশিয়ান স্ট্যাবিলিটির মধ্য দিয়ে যাবে। সাউথ এশিয়াকে খারিজ করে আপনি এই অ্যাকশন প্ল্যানটা বাস্তবায়ন করতে পারবেন না। এখন তো আমাদের পার্শ্ববর্তীতে একটা এসে পড়েছে নকল হিন্দু, শুভেন্দু অধিকারী। এই নকল হিন্দু এবং এই নকল বাঙালি এবং ভারত উপমহাদেশের যে রাজনীতি রয়েছে, দীর্ঘদিন সম্প্রীতির রাজনীতি, এটার জন্য হুমকি। এই নকল হিন্দু তার শুধু ব্যবসা বুঝে কখনো মমতার দলে যায়, কখনো বিজেপির ছাতা ধরে। একটা সময় মোদী বিখ্যাত বক্তব্য দিয়েছিলেন যে শুভেন্দু অধিকারী হলো একটা ঘুষখোর, চোর, বাটপার, চিটার। উনি হলো তার দেখিয়েছিলেন, সেই ঘুষ নিয়ে সরাসরি ধরা খেয়েছিল। আসামের যে মুখ্যমন্ত্রী হচ্ছে সেটাও একটা বাটপার টাইপের লোক, ঘুষ নিয়ে জনগণের সম্মুখে সরাসরি ধরা খেয়েছিল। তো এইসব নকল হিন্দু, নকল বাঙালি দক্ষিণ এশিয়াতে বাংলাদেশের বর্ডারে নতুন করে একটা দাঙ্গা লাগাইতে চাই। আমাদের থেকে স্পষ্ট কথা, এনসিপি থেকে এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে, আমরা দক্ষিণ এশিয়াতে আর কোনো দাঙ্গা লাগতে দিব না। এবং তারা যদি উস্কানিমূলক কোনো কিছু বার্তা দেয়, সরকারের কাছে আমাদের আবেদন থাকবে, সরকার যাতে তার সেই অতীত রাজনীতি চিন্তা করে। যে কারণে লং মার্চ দিয়েছিলেন, সেই আমাদের ইলিয়াস আলীকে গুম করে দেওয়া হয়েছিল। সরকারের যারা সংসদ সদস্য আছেন এবং বিএনপির যারা রয়েছেন, তারা ইলিয়াস আলীর কাহিনী মনে করে এখন লং মার্চ চিন্তা করে না, ভারতের সামনে হলো বিড়ালের মতন মেয়মান তারা করে। এটা সবচেয়ে আমাদের বড় ক্রাইসিসটা হলো, যখনই বাংলাদেশে কোনো ইলেকশন হয়, ইলেকশনের আগে একটা নেগোসিয়েশন হয়। সেই নেগোসিয়েশনের সাথে ভারতের সামনে গিয়ে হলো সবাই হলো নিজের হলো মেরুদণ্ডটা বিক্রি করে আসে। এই বিএনপি সরকার হলো ইলেকশনের আগে ভারতের কাছে মেরুদণ্ড বিক্রি করে দিয়েছিল। ফলে তো যখন আমাদের এই দক্ষিণ এশিয়াতে এত এত বড়গুলো ঘটনা ঘটছে, তারা ভারতের সামনে এবং দিল্লির সামনে কোনো কড়া বার্তা দিতে অক্ষম হচ্ছে। এই অক্ষমতার জায়গা যদি তারা দেয়, তাহলে আমরা তাদেরকে বলবো তারা আসলে জাতীয়তাবাদী পলিটিক্সের আড়ালে ভুয়া জাতীয়তাবাদী। তারা কোন জাতীয়তাবাদী ব্যক্তি এই ধরনের রাজনীতি কখনো মেনে নিতে পারে না। আর কৃষি ব্যবস্থায় নতুন একটা জায়গা তো আপনারা দেখেন, যে হলো আমাদের গরুর উৎপাদন। সীমান্তে গতকালকে আমি গিয়েছিলাম, সেখানে হলো যাওয়ার পথে হলো পুলিশ আমাকে ঢুকতে দিবে না। আরে ভাই, আমি তো বাংলাদেশের মধ্যে যেতে চাই। বাংলাদেশের মধ্যে যদি আমি যেতে না পারি, তাহলে এটা বাংলাদেশে যারা সরকার আছে তাদের জন্য একটি লজ্জার একটি বিষয়। তারা ভয় পায় যে সীমান্ত গেলে কোনো উত্তেজনা সৃষ্টি হবে। তো সীমান্তে আমি প্রান্তিক লেভেলে গিয়ে দেখলাম সেই মানুষগুলোর ফুড সেফটি নাই, তাদের যে কৃষি ব্যবস্থা সেটা নিরাপত্তা নেই। এবং বড় যে হত্যাকাণ্ড গুলো হয়ে থাকে, সেখানে আপনারা দেখবেন যে কৃষকের জমিতে সে গিয়ে চাষ করতে পারে না, ধান উৎপাদন করতে পারে না, পেঁয়াজ উৎপাদন করতে পারে না। বাংলাদেশের ভূমি, সেখানে উৎপাদনের হলে কৃষক বঞ্চিত হচ্ছে। তো গতকালকে একটি ঘটনা দেখে আমরা আশান্বিত হয়েছি। এক বিএসএফ সদস্য বাংলাদেশে হলো গরু চুরি করতে এসেছে, তাকে হলো গ্রামবাসী ঐক্যবদ্ধ হলো ধাওয়া দিয়েছে। সামনেও যদি ভারতীয় এই ধরনের শুভেন্দু অধিকারী থেকে শুরু করে মোদির মতন চোর, বাটপার, চিটার যারা আছে, তারা যদি বাংলাদেশের মানুষের ক্ষেত্রে কোনো বাংলাদেশের অর্থনৈতিক, রাজনীতি এবং সংস্কৃতি যদি চুরি করতে আসে, তাহলে আমরা 18 কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে দৌড়াতে দিতে হবে, যাতে সাউথ এশিয়া থেকে তাদের গুলো নিশ্চিহ্ন হয়, সে ব্যবস্থা এই মানুষগুলো করতে হবে। লাস্ট যে কথাটা বলে শেষ করবো, আপনারা অনেকক্ষণ ধৈর্য ধরে আছেন। এটা দক্ষিণ এশিয়া, বাংলাদেশ রাষ্ট্র স্বাধীনভাবে টিকে আছে, এটা পৃথিবীর অন্যতম একটা আশ্চর্যের বিষয়। এখানে পাঞ্জাবি আছে, মারাঠা আছে, উর্দুর মধ্যে অনেকগুলা সম্প্রদায় আছে, তেলুগু আছে, কেউ কিন্তু স্বাধীনতা অর্জন করতে পারে নাই। দক্ষিণ এশিয়ানে বাঙালি, মুসলিম একটা সম্প্রদায়, বাঙালিরা যারা স্বাধীনতা অর্জন করেছিল এবং বিশ্বের বুকে তারা টিকে আছে, ভারত সাম্রাজ্যবাদী আগ্রাসীর সামনে তারা টিকে আছে। এবং আমরা তাদেরকে বলতে চাই, পৃথিবী যতদিন থাকবে, কিয়ামত পর্যন্ত আমরা টিকে থাকবে। বাংলাদেশের 18 কোটি মানুষ, আমরা দরকার হয় না খেয়ে থাকবো, কিন্তু তোমাদের সামনে কখনোই আমরা মাথা নত করবো না। এটা আমরা অতীতেও বলেছিলাম, ভবিষ্যতেও বলবো।
এবং আশা করি সরকার বাংলাদেশের এই পালস মানুষের যে জীবনের যে চাহিদা আকাঙ্ক্ষা সেটা বুঝে রাজনীতির দিকে আগাবে এবং তাদের যে মার্কা হাওড়ার মধ্যে পানির নিচে তলিয়ে গিয়েছে সে মার্কা তারা উদ্ধার করে কৃষকদেরকে মুক্তি দিবে সে আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।